সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস কার্যক্রমে আমি আপনাদের সাথে রয়েছি এম তারিকুজ্জামান, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। প্রিয় শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কার্যক্রমের এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্স বিষয়ে আজকের পঞ্চম ক্লাস। পঞ্চম ক্লাসের আজকের বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের আর্থসামাজিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে এর তাৎপর্য অত্যন্ত ব্যাপক। সেই প্রেক্ষাপটে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে যারা যারা অংশগ্রহণ করেছেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সরকারি ব্রজমোহন কলেজের সকল শিক্ষার্থীকেও আমি একই সাথে সাথে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আপনাদের সাথে রয়েছি এম তারিকুজ্জামান, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনার বিষয় উন্নয়ন তত্ত্ব ও টেকসই উন্নয়ন। বিষয় দুটোই অত্যন্ত প্রাসঙ্গিক এবং আমাদের কাছে অত্যন্ত সুপরিচিত। প্রশ্ন আসে, উন্নয়ন তত্ত্ব কি এবং টেকসই উন্নয়ন সেটিই বা কি? দুটো প্যারামিটারকে, দুটো শব্দকে আমরা যদি মূল্যায়ন করতে চেষ্টা করি তাহলে আমাদের কাছে এর বাস্তবিক অবস্থা এবং আন্তর্জাতিক যে প্রেক্ষাপট এবং সেখানে টেকসই উন্নয়ন এবং আমাদের এই উন্নয়ন ভাবনার সাথে এর পার্থক্য সবকিছুই পরিষ্কার হয়ে যাবে। আমরা মূল আলোচনায় উন্নয়ন তত্ত্ব এবং টেকসই উন্নয়ন এই বিষয় দুটোকে গুরুত্ব দিয়ে পুরো আলোচনাটি করার চেষ্টা করব। আপনারা একটি স্লাইড দেখতে পাচ্ছেন এবং এই স্লাইডে আপনারা যে বিষয়টি লক্ষ্য করবেন সেটি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সিঁড়ি বেয়ে বেয়ে উন্নয়নের একটি সিঁড়ি বেয়ে আমরা কোনো একটি লক্ষ্যের দিকে যাচ্ছি এবং সেই লক্ষ্যটি কিন্তু আস্তে আস্তে করে সেটি সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং এই লক্ষ্যটি সামনের দিকে বহমান। তো প্রশ্ন হচ্ছে, আমাদের উন্নয়ন কাঠামোটা হচ্ছে তাহলে আস্তে আস্তে করে উপর দিকে অগ্রসর হচ্ছে, তাই না? তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট সেটার আবার কাঠামোটা কীরকম? সাস্টেনেবল ডেভেলপমেন্টের কাঠামোটাও কি সেরকম যে একটি নিচের একটি অবস্থান থেকে পিকের দিকে যাওয়া? এরকম অনেক প্রশ্নই আপনাদের মধ্যে আসতে পারে। আমি পুরো আলোচনার শেষে আপনাদেরকে সুযোগ দিব যে আমাদের উন্নয়ন তত্ত্ব বলতে আমরা আজকে কি বোঝাতে চেয়েছি এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট সে বিষয়ে আপনারা কি বোঝেন। শিক্ষার্থী, উন্নয়ন তত্ত্ব সম্পর্কে এখন যে আলোচনাটি করব সে সম্পর্কে আমি একটু বলে রাখি। উন্নয়নের ক্রমবিকাশের বিভিন্ন ধারা বিশ্লেষণের জন্য, বিভিন্ন তত্ত্বের বিশ্লেষণের জন্য বিভিন্ন তত্ত্বের উদ্ভব হয়েছে। ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা প্রথমে দীর্ঘমেয়াদী উন্নয়নের কারণ ও প্রক্রিয়া বিশ্লেষণ করেছেন। উন্নয়নের দীর্ঘমেয়াদী কারণ এবং প্রক্রিয়া কারা বিশ্লেষণ করেছেন? ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা। তারা যে বিষয়টা ভেবেছেন তা হচ্ছে আর্থিক অবস্থার বিভিন্ন সম্পর্কের উপর গুরুত্ব আরোপ করে উন্নয়নের উপর তার প্রভাব বিশ্লেষণ করেছেন। সমাজস্থ, আমাদের রাষ্ট্রস্থ যেসব আর্থিক ব্যবস্থাপনা রয়েছে সেই সম্পর্কে তারা গুরুত্ব আরোপ করেছেন এবং বিশ্লেষণ করেছেন। এরপরে বিকশিত হয়ে উন্নয়নের একটি নয়া কৌশল বা নয়া ক্লাসিক্যাল তত্ত্ব বেরিয়েছে। ক্লাসিক্যাল তত্ত্বে যে বিষয়ের উপর বেশি গুরুত্ব আরোপ করা হতো সেটা হচ্ছে শ্রম সরবরাহ এবং মূলধন সরবরাহ, এই দুটোকে আলাদা করে দেখানো হয়েছে। কিন্তু নয়া ক্লাসিক্যাল তত্ত্বে এসে আমরা দেখতে পাই সেখানে কারিগরি উন্নয়নের সাহায্যে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ও দক্ষ ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। তাহলে এই উন্নয়ন তত্ত্বে আমরা দুটো টার্ম পেলাম, একটা হচ্ছে ক্লাসিক্যাল তত্ত্ব আর একটা হচ্ছে নয়া ক্লাসিক্যাল তত্ত্ব। ক্লাসিক্যাল তত্ত্বে যে কাজটি করা হয় সেটা হচ্ছে শ্রম সরবরাহ এবং মূলধন সরবরাহ, এই দুটোকে আলাদা করে দিয়েছে। একটা হচ্ছে শ্রম সরবরাহ আর একটা মূলধন সরবরাহ, এই দুটোকে আলাদা করে দেওয়া হয়েছে। কিন্তু নয়া ক্লাসিক্যাল তত্ত্বে এসে আমরা দেখতে পাই যে কারিগরি উন্নয়নের সাহায্যে প্রাকৃতিক সম্পদের কিভাবে সুষ্ঠু এবং দক্ষ ব্যবহার করা যায় সেই বিষয়ের দিকে বেশি মনোনিবেশ করা হয়েছে। আচ্ছা, তো এখন আমরা দেখতে পাচ্ছি উন্নয়নের ক্লাসিক্যাল তত্ত্ব সম্পর্কে কি বলা হচ্ছে। উন্নয়নের ক্লাসিক্যাল তত্ত্ব যারা দিয়েছেন তাদের মধ্যে কয়েকজনের নাম আমরা স্মরণ করতে পারি: অ্যাডাম স্মিথ, ডেভিড রিকার্ডো, থমাস রবার্ট ম্যালথাস, জন স্টুয়ার্ট মিল,
এরা নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে যেসব মতামত ব্যক্ত করেছেন তাকে একসাথে উন্নয়নের সনাতন তত্ত্ব বা ক্লাসিক্যাল থিওরি অফ ডেভেলপমেন্ট বলা হয়। আচ্ছা, ক্লাসিক্যাল এই অর্থনীতিবিদরা তারা প্রথমে যে কাজটি করেছেন তা হচ্ছে দীর্ঘমেয়াদী উন্নয়নের কারণ ও প্রক্রিয়া বিশ্লেষণ করেছেন। আমরা খেয়াল করে দেখবেন, আমরা ডেভেলপমেন্ট বলতে অনেক সময় প্রগতি, অনেক সময় পরিবর্তন এগুলোকেই বোঝাই, কিন্তু ডেভেলপমেন্টের একটা যন্ত্রণাও আছে। আমরা সেগুলো নিয়েও কথা বলবো। ডেভেলপমেন্টের যন্ত্রণাটা, পীড়নটা কিরকম। আপনার বাড়ির সামনে একটা রাস্তা করে দিয়ে গিয়েছে, আপনার কাছে কয়েকদিন পরে সেই রাস্তাটি আপনার কাছে একটা যন্ত্রণা মনে হবে। আপনার বাড়ির সামনে একটা তারের খাম্বা যেটা বলি আমরা, পিলার যেটাকে বলি, সেই পিলারে যে তার টেনে দিয়েছে সেই তারটি আপনি বাড়ির ঠিক সামনে দিয়ে চলে গিয়েছে, তার এসেছে, বিদ্যুৎ এসেছে, উন্নয়ন হয়েছে, কিন্তু ওই তার, ওই বিদ্যুতের পিলার আপনার জন্য উন্নয়ন বা আপনার জন্য যন্ত্রণাও হতে পারে। তাহলে খুব সিম্পলি কয়েকটি বিষয় আমাদের বোঝা দরকার আছে, যে ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা প্রথমে দীর্ঘমেয়াদী উন্নয়নের কারণ ও প্রক্রিয়া বিশ্লেষণ করেন, এবং অর্থনীতি সম্পর্কে তাদের ধারণাটা ছিল খুবই সংকীর্ণ, ছিল খুব সীমিত, যে মূলধন থাকবে, শ্রম থাকবে এবং ডেভেলপ হবে, এবং এখানে শ্রমিক শ্রম দিবে, আর হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেসের মধ্যে দিয়ে প্রোডাকশন হবে, প্রোডাকশন মার্কেটে সেল হবে, সেখান থেকে প্রফিট হবে, প্রফিট থেকে আবার সেই ইন্ডাস্ট্রিতে সেখান থেকে বিনিয়োগ বাড়বে, সেই ইন্ডাস্ট্রি আরো বেশি লার্জ হবে। এইভাবে যে প্রফিট ম্যাক্সিমাইজিং, প্রফিট মিনিমাইজিং, এই সেন্সেশনের মধ্য দিয়েই কিন্তু ক্লাসিক্যাল ইকোনমিটা পরিচালিত হতো। শুধু কৃষি এবং শিল্পকে তারা উৎপাদন কাজ বলে মনে করত, যে এগ্রিকালচার ওরিয়েন্টেড যে টুলসগুলো যে রয়েছে সেগুলোকে তারা হচ্ছে উৎপাদনের হাতিয়ার এবং উৎপাদন চিন্তা, ডেভেলপমেন্ট চিন্তা, এগুলোর মূল জায়গা হিসেবে তারা বিবেচনা করত। তাহলে আমরা এই স্লাইড দিয়ে যে বিষয়গুলো লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে, আমি কয়েকজন শিক্ষার্থী আছে, আমি তাদেরকে নিয়ে নিচ্ছি। আচ্ছা, তো এখান দিয়ে আমরা কয়েকটি বিষয় লক্ষ্য করতে পারি, সেটা হচ্ছে যে উন্নয়ন কাঠামোতে যে বিষয়টা আলোচনা করা হয় সেটা হচ্ছে নিউ ক্লাসিক্যাল থিওরি, আর হচ্ছে ক্লাসিক্যাল থিওরি। আর ক্লাসিক্যাল থিওরিতে যে বিষয়টি থাকা দরকার সেটি হচ্ছে যে কৃষি এবং শিল্প নিয়ে তারা আলোচনা করে। আর নিউ ক্লাসিক্যাল থিওরিতে যে বিষয়টি সেটা হচ্ছে প্রকৃতি, সেখানকার অবকাঠামো এবং দক্ষতা, এগুলো নিয়ে আলোচনা করে। আচ্ছা, আমরা এখন একটি স্লাইড প্রদর্শন করছি। এই স্লাইডটা দিয়ে আপনারা কি বুঝতে পারছেন? এখানে বলা আছে what is sustainability, what is sustainability। এর পরবর্তী স্লাইডের নিচের একটা ইমেজে দেওয়া আছে সোশ্যাল, এনভায়রনমেন্টাল এবং এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোনমিকের কথা বলা হয়েছে। তাহলে ফার্স্ট আমাদের মাথার মধ্যে নিতে হবে হোয়াট ইজ সাস্টেইনেবিলিটি। সাস্টেইন কথা হচ্ছে স্টেবল, তাই না? স্টেবল থেকে সাস্টেইন অর্থাৎ টেকসই হওয়া। তাহলে আমি যে কথাটি দিয়ে শুরু করলাম যে ডেভেলপমেন্ট প্রেশার, ডেভেলপমেন্ট ফেলিউর, ডেভেলপমেন্ট পীড়ন, যন্ত্রণা, হ্যাজার্ড, এই জিনিসটা আমরা এখন বুঝতে শিখেছি। তার কারণ কি, আমরা যখন বুঝতে শিখেছি যে আমাদের উন্নয়নটা হবে কোনো কায়েমি স্বার্থবাদী ব্যক্তির উন্নয়ন নয়, সেই উন্নয়নটি হবে আমাদের যথার্থ, যথোপযোগী এবং সময় উপযোগী একটা উন্নয়ন হবে। তাহলে সেই উন্নয়নের কথা যদি চিন্তা করি, তাহলে সেই উন্নয়নটা হতে হবে অবশ্যই সাস্টেনেবল হতে হবে, এবং সেই উন্নয়ন পরিকল্পনার ভিতরে কয়েকটি ফ্যাক্টর থাকতে হবে। একটা সোশ্যাল ফ্যাক্টর থাকতে হবে, একটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থাকতে হবে, আর হচ্ছে ইকোনমিক্যাল ফ্যাক্টর থাকতে হবে। তাহলে তিনটি ফ্যাক্টর আমরা খেয়াল করতে পারি, তিনটা ফ্যাক্টর আমরা খেয়াল করলাম। এখানে আমরা দেখলাম সোশ্যাল, এনভায়রনমেন্টাল এবং ইকোনমিক ফ্যাক্টর দেখতে পাচ্ছি। এই ফ্যাক্টর তিনটি যে জায়গায় এসে মিলিত হচ্ছে সেই জায়গাটি হচ্ছে সাস্টেনেবল। আপনি শুধু সোশ্যাল ফ্যাক্টর নিয়ে কাজ করলে হচ্ছে না, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরকে আপনি এমফাসিস করলেন, ইকোনমিক্যাল ফ্যাক্টরকে এমফাসিস করলেন, শুধু তাহলেই হচ্ছে না। এই তিনটি ফ্যাক্টরের সমন্বয় যখন হবে এবং তার ফলে যে প্রোডাকশনটা হবে, তার ফলে যে ডেভেলপমেন্টটা হবে, সে ডেভেলপমেন্ট উড বি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। এখন আমরা ডেভেলপমেন্ট সম্পর্কে আরেকটু ক্লিয়ার বলতে চাচ্ছি।
প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা অংশগ্রহণ করেছেন আমি প্রত্যেককে সুযোগ দেব আপনাদেরকে প্রশ্ন করার জন্য। আপনারা স্লাইডগুলো ভালো করে খেয়াল করে দেখবেন এবং আপনাদের প্রশ্ন আমি শুনবো এবং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ডেভেলপমেন্ট কি? ডেভেলপমেন্টের প্রথমে একটা স্লাইড দেখিয়েছিলাম আমি, আপনারা খেয়াল করে দেখেন, একদম ফার্স্ট যে স্লাইডটি ছিল প্রথম দিকে, সেখানে আমি বলেছিলাম যে ডেভেলপমেন্ট হচ্ছে সেরকম একটি ধাপ, একটি সিঁড়ি, যে সিঁড়ি একের পর একের পর এক ধাপ পার হয়ে হয়ে আমরা নির্দিষ্ট একটি লক্ষ্যের দিকে যাচ্ছি এবং একটি চেন রিলেশন সেখানে থাকে। দেখেন, একজনের সাথে আরেকজনের হাত ধরে আছে, এই যে হাত ধরে টেনে আরেকজনকে তুলে নিয়ে তারপর উপরের দিকে যাচ্ছে, এই যে একটা চেন রিয়াকশন, সেই চেন রিয়াকশনটা ডেভেলপমেন্টের সাথে আমরা লক্ষ্য করতে পারি। কিন্তু প্রকৃতপক্ষে এই ডেভেলপমেন্টটা কিন্তু কখনো কখনো সাস্টেনেবল হয় না। কেন সাস্টেনেবল হয় না সেগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। অর্থনীতির ভাষায় আধুনিকতার অর্থ শিল্পায়ন, নগরায়ন ও অর্থনীতির বিভিন্ন খাতে অধিক হারে প্রযুক্তির ব্যবহারকে বোঝায়। ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝি? অর্থনীতির ভাষায় বুঝতে পারি যে ইট শুড বি মডার্ন, ইট উড বি ইন্ডাস্ট্রিয়াল, ইট উড বি আরবান অ্যান্ড ইকোনমিক্যাল, যে প্রসপারিটি, সেখানে টেকনোলজি ইউজ থাকবে, এইগুলো সব কিছু মিলেই যেন একটা ডেভেলপমেন্ট। এটি তো আমাদের মাথায় কাজ করে, ডেফিনেটলি না? আচ্ছা, তো সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে এই প্রযুক্তির ব্যবহার এবং বৈজ্ঞানিক নীতির প্রয়োগকে বোঝানো হয়। অর্থাৎ সামাজিক ক্ষেত্র, সোশ্যাল অ্যাসপেক্ট, এবং যে পলিটিক্যাল অ্যাসপেক্ট, কালচারাল অ্যাসপেক্ট, যে কোনো অ্যাসপেক্টে হোক সেখানে প্রযুক্তির ব্যবহারটা হবে এবং সেটা হবে বৈজ্ঞানিক নীতি প্রয়োগের মধ্য দিয়ে। অর্থাৎ টেকনোলজি, এবং সেই টেকনোলজি অবশ্যই হবে আমাদের সোশ্যাল, আমাদের কালচারাল যে ডিমান্ড আছে সেই ডিমান্ডের সাথে সামঞ্জস্য রেখে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদের নাম তো নিশ্চয়ই আপনারা শুনেছেন। উপমহাদেশের বাঙালি অর্থনীতিবিদ, নোবেল বিজয়ী অমর্ত্য সেন। অমর্ত্য সেন বলেছেন যে জনসাধারণের যে সক্ষমতা, সেই সক্ষমতার বিকাশই হচ্ছে উন্নয়ন। অর্থাৎ আগে আমাদের বাবা, আমাদের দাদারা, তাদের যে ক্যাপাসিটি ছিল অনলি ডিপেন্ড অন দেয়ার ল্যান্ড প্রপার্টিস, বাট নাওএডেজ দেয়ার প্রপার্টিস বলতে তারা বুঝাচ্ছে তার একটা বাড়ি আছে, তার একটা গাড়ি আছে, তার একটু ইন্ডাস্ট্রি আছে, ছোট কারখানা আছে, ইত্যাদি ইত্যাদি। এগুলো মিলে কিন্তু তার হচ্ছে যে তার সক্ষমতা, তার সম্পদ। আর আগে সম্পদ বলতে বোঝানো হতো কৃষি ভিত্তিক অর্থ ব্যবস্থাকে সম্পদ বলা হতো। তাহলে মানুষের সক্ষমতা বেড়েছে, মানুষের চাহিদা বেড়েছে, মানুষের যোগান বেড়েছে, মানুষের পারচেসিং ক্যাপাসিটি বেড়েছে, আবার একই সাথে সাথে তার ইনকাম লেভেলেও ডিফারেন্ট হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি উন্নয়নের সাথে মানবিক উন্নয়ন বিবেচনা করতে হবে। কি বলা হচ্ছে? যে উন্নয়ন, আমি ভালো থাকলেই ভালো, জগৎ যেমনই থাকুক, এটা কিন্তু কোনোভাবেই উন্নয়ন বলা চলে না। আমার চারপাশ, আমার পরিবেশ, আমার সমাজ, আমার সংস্কৃতি, আমার উপরে, আমার ইন্ডাস্ট্রিতে যারা ডিপেন্ড করছে, আমার আয়ের, আমার উৎপাদন কর্মী হিসেবে যারা নিয়োজিত আছেন, সকলকে মিলেই কিন্তু আমার একটা উন্নয়ন পরিকাঠামো। আজকে আবহাওয়াটা খারাপ, আপনারা লক্ষ্য করছেন। তো উন্নয়নের সাথে মানবিক উন্নয়নের বিবেচনা করতে হবে, এবং কারণ মানবিক উন্নয়ন ধারণ মানুষের সৃষ্টিশীলতা ও বিকাশকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। অর্থাৎ আমার যদি মেন্টাল অ্যাবিলিটিটা যদি ইমপ্রুভ না হয়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের মানবিক উন্নয়ন সেটি হবে না। এবং আমাদের এই মানবিক উন্নয়নটা সৃষ্টিশীল হতে হবে, অবশ্যই সৃষ্টিশীল হতে হবে। কারণ গতানুগতিকতার বাইরে যদি আমরা না যেতে পারি, তাহলে সে ডেভেলপমেন্ট আসপেক্টটা পারপাসিভ হয় না, এবং সেটা মডার্নাইজেশন সেটাকে বলা চলে না। আজকে ২০ বছর আগের যে রাস্তাঘাটের যে লেভেল ছিল, যেভাবে রাস্তাঘাটে উন্নয়ন করা হতো, এখন কিন্তু সেখানে আধুনিক যন্ত্রের ব্যবহার হচ্ছে। চাষাবাদের ক্ষেত্রেও আধুনিক যন্ত্রের ব্যবহার হচ্ছে। চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে যে ডায়াগনোসিস করা হয়, সেখানেও কিন্তু আধুনিক যন্ত্রের ব্যবহার করা হচ্ছে। তাহলে সব জায়গাটা কিন্তু আধুনিকায়নের ছোঁয়া এসেছে, এবং সেই আধুনিকায়নের সাথে যদি সৃষ্টিশীলতার সমন্বয় না ঘটানো যায়, তাহলে সেখানে কিন্তু উন্নয়ন পরিকাঠামো সর্বাত্মকভাবে আমাদের সহায়ক হয় না। তাহলে এই উন্নয়ন পরিকাঠামো কিভাবে সর্বাত্মকভাবে সহায়ক হবে, তার জন্য কিছু নির্দেশনা রয়েছে, তার জন্য কিছু সূচক রয়েছে। আমরা দেখি যে আমাদের উন্নয়ন পরিকল্পনাটা কি
ফান্ডামেন্টালের উপরে বেস করে সেখানে কি নির্দেশনা কি কিভাবে আমাদের এই উন্নয়ন পরিকল্পনাটা আমরা অন্তর্ভুক্ত হতে পারি। তাহলে এখানে আমরা যে বিষয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে উন্নয়ন হচ্ছে একটি মৌলিক পরিবর্তন প্রক্রিয়া। ডেভেলপমেন্টটা হচ্ছে অলওয়েজ যে একটা ফান্ডামেন্টালি একটা চেঞ্জ আসবে। এই প্রক্রিয়া সমগ্র সমাজকে অন্তর্ভুক্ত করে। খেয়াল করতে হবে সমগ্র সমাজকে অন্তর্ভুক্ত করছে। সমগ্র সমাজ বলতে হচ্ছে সমাজের প্রত্যেকটি উপাদানকে অন্তর্ভুক্ত করছে। একজন গোয়ালা থেকে শুরু করে, একজন রিক্সা চালক শুরু করে, একজন ব্যবসায়ী থেকে শুরু করে, একজন চাকরিজীবী থেকে শুরু করে, একজন বেকার থেকে শুরু করে, একজন শিক্ষার্থী, শিশু, বৃদ্ধ, ভবঘুরে সকল মিলেই কিন্তু আমাদের সমাজ। তো এই প্রক্রিয়া সমগ্র সমাজের অন্তর্ভুক্ত করে এবং অর্থনৈতিক বিভিন্ন প্রভাবক বা চলক ছাড়াও কিছু সামাজিক চলক উন্নয়ন ধারণাটিকে বোঝাতে সহায়তা করে। সেরকম কি সেগুলো কি সামাজিক চলকগুলো অর্থনৈতিক চলক ছাড়াও সামাজিক চলক রয়েছে। সেগুলো কি শ্রম বিভাজন। আমরা কি সবাই এক ধরনের শ্রম দেই, বা আমাদের কি ক্যাপাসিটি সবার একরকম আছে, আমাদের কি দক্ষতার লেভেল সবার একরকম আছে, কিংবা আমাদের যে বিষয়ে বেশি দক্ষতা থাকা দরকার সে ধরনের দক্ষতা কি আমাদের সবার আছে? নেই। নেই তো? তাহলে এগুলো কেন? তার কারণ হচ্ছে আমাদের এই দক্ষতা পরিমাপক যে ব্যবস্থাপনা, শ্রম বিভাজন, সেখানে আমাদের প্রয়োজনীয়তা অনুযায়ী আমরা উপলব্ধি করে, আমার ডিমান্ড অনুযায়ী আমরা আমাদের শ্রম বিভাজন করি। আরেকটি কি সামাজিক বিভিন্নতা থাকতে হবে। ভেরিয়েশন যদি না থাকে তাহলে কিন্তু সেটা না। আমি শিক্ষক, আপনি শিক্ষার্থী, আপনারা যে শিক্ষক হবেন তা না। আপনাদের ভিতরে কিন্তু ক্যারিয়ারে নানান রকমের প্রিন্সিপাল থাকতে পারে, নানান রকমের লক্ষ্য থাকতে পারে, ভেরিয়েশন থাকবে এবং মূল্যবোধের যুক্তি সহকরণ থাকতে হবে। আমরা যে কাজটাই করব, যে পদক্ষেপই নিব না কেন, উন্নয়ন ভাবনায় সেখানে মূল্যবোধের একটা জায়গা আছে। আমি আমার বাড়ির সামনে একটি ড্রেন করলাম এবং সেই ড্রেনটি অন্যের পথচারীদের জন্য পার হওয়ার জন্য সহায়ক হলো না, সেটি হবে না। তাহলে পথচারীদের পার হওয়ার জন্য সেই ড্রেনের উপরে যে কাভার দিতে হবে সেই কাভারটিও কিন্তু টেকসই হতে হবে এবং সেই কাভারটিও কিন্তু পথচারীদের জন্য সহায়ক হয়, সেই বিবেচনা করতে হবে। আমি জোরে সাউন্ড বাজিয়ে বাসার ভিতরে এনজয় করলাম, আর পাশের বাসায় একজন মুরব্বী রয়েছেন, পাশে বাসায় শিশু রয়েছে, কিংবা তাদের ক্ষতি হচ্ছে কিনা, সমস্যা হচ্ছে কিনা সেটি আমি খেয়াল করলাম না। আমি খুব ভালো একটি রেজাল্ট করলাম, উচ্ছ্বাস উৎফুল্ল হয়ে আমি জোরে জোরে সাউন্ড বাজালাম, অথচ পাশে কারো ক্ষতি হতে পারে, সেটিও আমাদের কিন্তু বিবেচনায় রাখতে হবে। এই যে মূল্যবোধের যে বিষয়, সেটি হচ্ছে সামাজিক মূল্যবোধ। এরকম রাষ্ট্রীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, শিল্প মূল্যবোধ, এগুলো কিন্তু উন্নয়ন কাঠামোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৃষ্টিভঙ্গির আধুনিকায়ন থাকতে হবে। আচ্ছা, দৃষ্টিভঙ্গির আধুনিক যদি না হয় তাহলে আমরা পরিবর্তনটা করবো কি করে? আমাদের এই পরিবর্তন ফান্ডামেন্টাল হতে হবে এবং সেই পরিবর্তন তো সমগ্র সমাজের কথা চিন্তা করে করতে হবে, তাই না? তাহলে এখানে দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন আমাদের থাকতে হবে। আচ্ছা, তো রাজনৈতিক বিভিন্ন চলক যেমন রয়েছে, গতিশীলতা এবং অংশগ্রহণও উন্নয়নের অন্যতম নির্ধারক হিসেবে বিবেচিত। যদি মোবিলিটি না থাকে, ডিফারেন্সিয়েশন যদি না থাকে, তাহলে কিন্তু আমাদের লাইফে একটা জরাজীর্ণ একটা অবস্থা, আমাদের মানে সংকীর্ণতা আমাদেরকে চেপে ধরে। কাজে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট আসপেক্ট বলেন, আমাদের সব রকমের যে সৃষ্টিশীলতা, ক্রিয়েটিভিটি, সেই জায়গাটা আমাদেরকে আরো বেশি ইনোভেটিভ হতে হবে। একটা বিষয়, আপনার মাথায় যদি মগজ থাকে, মগজ মানে হচ্ছে বুদ্ধি থাকে, আপনি যদি সৃষ্টিশীল হন তাহলে আপনাকে কেউ ঠেকাতে পারবে না। আপনি চিন্তা করেন যে আজকের সোসাইটি কি ডিমান্ড করে, সেই সোসাইটি ডিমান্ড চিন্তা করে আপনি একটা কিছু প্রোডাক্ট তৈরি করলেন। আচ্ছা, যদি চিন্তা করেন এই প্রোডাক্টটাকে আরো বেশি দিন পর্যন্ত এটাকে যাতে করে সোসাইটিতে ডিমান্ড থাকে, তাহলে চিন্তা করতে হবে আজ থেকে 5 বছর পর, 10 বছর পরে এই প্রোডাক্টটা কিরকম হতে পারে। আচ্ছা, আপনাদের কি মনে আছে একসময় আমরা ক্যামেরায় ভেতরে যে রিল যেটা ছিল সেটা ঢুকিয়ে নিতাম, তারপরে 29টা বা 30টা স্ন্যাপ নেওয়া যেত। এখন সেই ক্যামেরা খুঁজে পাবেন না। সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে না? স্টুডিওর তাদের মেকানিজমে পরিবর্তন এনেছে তো। এখন স্টুডিওগুলো যদি সেই ক্যামেরা ছাড়া আমি ছবি তুলবো না, এই ডিএসএলআর এই ক্যামেরা দিয়ে এটা ভালো ছবি হয় না, সেই ম্যানুয়াল ক্যামেরাই লাগবে, সেখানে থাকলে হবে? আপনি তো পেন ড্রাইভে করে নিয়ে যাচ্ছেন হচ্ছে ওই যে ডিএসএলআর ক্যামেরার ছবিটা, তাই না? তাহলে কি হচ্ছে? তাহলে গতিশীলতা থাকতে হবে, পরিবর্তন থাকতে হবে এবং ক্রিয়েটিভ একটা অ্যাটিটিউড থাকতে হবে। আরেকটা বিষয় হচ্ছে অংশগ্রহণমূলক হতে হবে। একটা জিনিস কি, আমরা যারা পড়াশোনা করি কিংবা করাই,
আপনারা যারা আছেন, আপনারা অনেক সময় চিন্তা করেন যে লেখাপড়া করেছি, চাকরি নাই স্যার, এত সমস্যা, বাড়িতেও তো পরিচয় দিতে হয়, আমাদের চাকরি বাকরির এই যে দিনদশা, এ দিয়ে আমরা কিভাবে নিষ্কৃতি পাবো। অনেকের পেইন আছে। কোভিড এই সময় আপনাদের অনেকের সমস্যা আমি জানি। আপনারা ১-১.৫ বছর পর্যন্ত সেশন জেটের একটা ক্রাইসিস পড়েছেন। যারা, যারা মাস্টার্স শেষ করেছে তারা চাকরির সংকটে আছেন। আচ্ছা, এখানে একটা বিষয় আছে যে এই যে ক্রিয়েটিভ ভাবনা এবং আপনি যদি অংশগ্রহণমূলক হন, নিজেই যদি উদ্যোক্তা না হতে পারেন, তাহলে আপনাকে চাকরি কে দিবে বলেন? আপনার সরকারি চাকরি আছে মনে করেন ২০ লক্ষ সারা দেশে। আর বাকি ২ কোটি মানুষ বেসরকারি চাকরি করে। তাহলে ওই ২ কোটি তো উদ্যোক্তা, তাই না? ২ কোটি মানুষের তো উদ্যোক্তা রয়েছে, তার আন্ডারেই না কাজ করছে। তাহলে যে বিষয়টা হচ্ছে, যদি আপনি ডেভেলপমেন্টের কথা চিন্তা করেন, তাহলে অবশ্যই পরনির্ভরশীলতাকে বাদ দিতে হবে, ঝেড়ে ফেলে দিতে হবে। তারপরে আপনি ডেভেলপমেন্ট অ্যাসপেক্টে এগিয়ে যাবেন। ডিমান্ডটাকে বুঝতে হবে, সোসাইটির কারেন্ট ডিমান্ডটাকে বুঝতে হবে, ভাবেন, সহযোগিতা নেন। এ বিষয়ে আপনারা কিন্তু নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবেন। তাহলে আমরা স্লাইডে চলে যাচ্ছি। উন্নয়ন ধারণার কতগুলো নির্দেশক রয়েছে। একটা হচ্ছে অর্থনৈতিক নির্দেশক। অর্থনৈতিক নির্দেশকটা কিরকম? সেটা হচ্ছে মাথাপিছু আয়। আমি আমার দেশে একটা ইন্ডাস্ট্রি করব, আমার দেশে কিছু হচ্ছে এডুকেশনে পরিবর্তন আনতে চাই, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে পরিবর্তন, হেলথ সেকশনে আমি পরিবর্তন আনতে চাই, এগ্রিকালচারে আমি পরিবর্তন আনতে চাই, কিন্তু আমার মাথাপিছু ইনকাম কম আছে। মাথাপিছু ইনকাম করার কারণে, আমার মার্কেটে ইনকাম থাকার কারণে আমার রিজার্ভ কম আছে, আমার হচ্ছে সম্পদ কম আছে, জাতীয় আয় আমার কম আছে। আমার তাহলে কি হবে? আমার যে কাঠামোগত রূপান্তর, সেটি আমি করতে পারছি না। তাহলে বিষয়টা কি? নির্দেশক হচ্ছে আমার মাথাপিছু ইনকাম কি আছে, আমার জাতীয় আয় কি আছে, আমি কাঠামোগত যে রূপান্তরটা করব সেটি কিভাবে করব, অর্থনৈতিক কল্যাণের কথা বিবেচনা করে আমার শহরায়নের ভাবনা আমাকে ভাবতে হবে, এবং আমার কি করতে হবে? মূলধন গঠন করতে হবে, এবং শিক্ষার দিকে আমাকে গুরুত্ব দিতে হবে। শিক্ষার কোনো বিকল্প নেই, এবং এই শিক্ষাটি যদি গুণগত শিক্ষা হয়, এই শিক্ষাটি যদি বস্তুনিষ্ঠ শিক্ষা হয়, এই শিক্ষাটি যদি কারিগরি শিক্ষা হয়, তবেই ভালো। আমরা শিক্ষিত হলাম কিন্তু বেকার থাকলাম, আমার শিক্ষার কোনো বাণিজ্যিক মূল্য নেই, সামাজিক মূল্য নেই, তাহলে সেই শিক্ষার কোনো গুরুত্ব থাকে না। আচ্ছা, এরপরে আমরা দেখি কল্যাণমূলক কিছু নির্দেশক থাকে। সেগুলো হচ্ছে সামাজিক নির্দেশক, মৌলিক সামাজিক নির্দেশক, এবং আমার কিছু আমার সোসাইটি কিন্তু আমাকে বলে দেয় যে তারিকুজ্জামান এটা করবেন, এটা করতে পারবেন না, আপনার শিক্ষার্থীদের এই মেসেজটি আপনি তাদেরকে দিতে হবে, এই শিক্ষার্থীদের এই মেসেজটা দেওয়া যাবে না, আপনার শিক্ষার্থী রাস্তায় বেরিয়েছে, মাস্ক পরে বের হয়নি, আপনাকে ওকে বলতে হবে যে স্টে হোম মেনটেন করো, মাস্ক পরো, এই সময় তোমাকে দেখে 5 জন শিখবে। দ্যাট ইজ হচ্ছে সোশ্যাল ইন্ডিকেশন। এরপর হচ্ছে মৌলিক প্রয়োজন, আমার কিছু ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, ফান্ডামেন্টাল ডিমান্ড রয়েছে, সেগুলো কিন্তু আপনাকে রাষ্ট্র দিবে, সমাজ দিবে, ব্যক্তি দিবে, প্রতিষ্ঠান দিবে। আর হচ্ছে ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স, আমার যে ফিজিক্যাল কোয়ালিটি আমাদের লাইফ ইন্ডেক্সে, সেটিও আমাদের কি আছে, কোন অবস্থায় আছে, সেগুলো কিন্তু আমাদেরকে অ্যাসেস করতে হবে। এরপরে যে বিষয়টি, সেটা হচ্ছে মানব উন্নয়ন নির্দেশক। জাতিসংঘ কর্তৃক মানব উন্নয়ন সূচকের প্রতি বছরই একটি পরিসংখ্যান আমাদেরকে অবহিত করা হয়, আমাদেরকে জানানো হয়। সেখানে কি করা হয়? সেখানে মানব উন্নয়নের যে ইন্ডেক্স, সেই ইন্ডেক্সে দেখানো হয় যে এরা এরা শান্তিকামী মানুষ, এদের ডিমান্ড এরকম, এরা দৈনিক খাবারের পিছনে কতটা খরচ করে, এরা উন্নয়ন কাজে কি খরচ করে, এদের আয়ের সোর্স কি, এদের সেভিংস আছে কিনা, এই সব কিছু কিন্তু একটা পর্যালোচনা এবং একটি গবেষণা এবং তথ্য উপাত্তের বিষয়। তো এইভাবে কিন্তু একটা দেশের মানুষের, যদি আপনার ফ্যামিলির কথাই চিন্তা করেন, রাষ্ট্রের কথা বাদ দিয়ে দেন, আপনার ফ্যামিলিতে সাডেন একটা ক্রাইসিস আসছে, আপনি যদি সেখানে সেভিংস না থাকে, তাহলে কি আপনি ক্রাইসিস মিটিগেট করতে পারবেন তাৎক্ষণিক? পারবেন না। আপনি 1 মাসের জন্য আপনাকে টাকা দেওয়া হয়েছে, আপনি যদি মাসের 10 তারিখের দিকে সমস্ত টাকা খরচ করে ফেলেন, কিংবা কাউকে ধার দিয়ে দেন, কিংবা কোনো কারণে যদি আপনার খরচ হয়ে যায়, তাহলে কি আপনি মাসের বাকি 20 দিন চলতে পারবেন? পারবেন না। কাজেই এখানে একটা পরিকল্পনা থাকে, এখানে আপনার কিছু সিকিউরিটি মানিও রাখতে হয়। ইন কেস অফ এনি আনসার্টেনিটি, ইউ হ্যাভ টু ইউজ দ্যাট অফ সিকিউরিটি মানি। এটাই হচ্ছে তার কারণ। ওকে, তো এমনি করে কিন্তু আমাদের সোসাইটি, আমাদের রাষ্ট্র, আমাদের গ্লোবাল যে ফেনোমেনা, সেখানেও কিন্তু এভাবে উন্নয়ন পরিকল্পনাকে সাজানো হয়। আচ্ছা, সামাজিক নির্দেশক এটি কিরকম? সামাজিক নির্দেশক হচ্ছে আমাদের জন্ম মৃত্যু হারটা কিরকম,
আমাদের স্বাস্থ্য অবস্থা কীরকম, আমাদের জন্মের হার কীরকম, ঊর্ধ্বগতি নাকি নিম্নগতি। আমি যদি বাংলাদেশের কথা বলি তাহলে আমার রিসোর্সেস সীমিত, বাট মানে নাম্বার অফ পপুলেশন ইজ ভেরি এক্সপান্ডিং। এটা বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে, এটাকে কন্ট্রোল করতে হবে। তাহলে কি আসছে, আমাকে জন্ম নিয়ন্ত্রণের ভাবনাটাও সরকারকে সেম টাইমে ভাবতে হচ্ছে। এবং এই যে মৃত্যুর হার, এটা কিন্তু আমার স্বাস্থ্যের উপরে ডিপেন্ড করে, স্বাস্থ্য ব্যবস্থা কতটা উন্নত হয়েছে তার সাথে সাথে এটিকে ডিপেন্ড করে। এরপর হচ্ছে পৃথকীকরণ এবং আধুনিকীকরণ। সমাজের নির্দেশকে এই যে ক্লাসিফাইড করা, যে কার কি রোল, কে কি কাজ করবে, কাজ অনুযায়ী যে পৃথকীকরণ, শ্রম বিভাজন করা, এটা দিয়ে ইন্ডিকেট করা হয় যে আমাদের এজ লেভেল দিয়ে যদি পৃথক করি তাহলে আমাদের এজ লেভেলে মিড লেভেলের মানুষ আছে প্রায় 7 কোটি, যারা কিনা আর্নিং ক্যাপাসিটি তাদের আছে আপনার আমার মতো বয়সী 7 কোটি মানুষ আছে 16 কোটি মানুষের মধ্যে। তারপরে যদি ধর্ম দিয়ে আমরা পৃথকীকরণ করি, আমাদের পেশা দিয়ে যদি পৃথকীকরণ করি, এগুলো দিয়ে কি হবে, ইন্ডিকেট করা যায় যে হ্যাঁ, আমরা নারী পুরুষের যে অনুপাত সেটি দিয়ে যদি পৃথকীকরণ করি এমনিভাবে করা যায়। আধুনিকীকরণ সম্পর্কে আমি এর আগে বলেছি। এরপরে পলিটিক্যাল ইন্ডিকেটরটা কীরকম, সেটা হচ্ছে সমন্বয় ধর্মিতা, ইন্টিগ্রিটি। যদি ইন্টিগ্রিটি না থাকে, কাজের ভিতরে সমন্বয় না থাকে, একটা রাজনৈতিক দল আসলো, আসার পরে তারা রুলিং পার্টি থাকলো, তারা চলে গেল, আর একটা দল আসলো, তারা এসে বললো যে ওরা যে কাজ করছে হয় নাই, এখানে দুর্নীতি হয়েছে, যথার্থভাবে করা হয় না, এটা বাদ, নতুন করে করি, তাহলে কি সেই আগের জায়গায় তো থাকলাম? ডেভেলপমেন্ট হলো না, আমার ডেভেলপমেন্টকে ধসে পড়ে গেল। কাজে যে কাজটি করতে হবে, সমন্বয়হীনতা থাকা যাবে না, সমন্বয় ধর্মিতা এখানে অন্তর্ভুক্ত হবে, ইন্টিগ্রিটি থাকতে হবে। এবং পলিটিক্যাল মডার্নাইজেশন থাকা দরকার, যে পলিটিক্যাল সেন্সেশনালি মডার্নাইজেশন থাকতে হবে। আমরা কি করব, কিভাবে আমাদের পরিকল্পনা, আমাদের রূপকল্প কি হতে পারে, আমরা ভবিষ্যতে আমরা বাংলাদেশকে কিভাবে দেখতে চাই, আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপট কেমন হওয়া উচিত, এই সব কিছু নিয়ে কিন্তু আমাদের সরকার, আমাদের রাষ্ট্র, আমাদের চিন্তন, এগুলো সব কিছুর উপরে প্রভাবিত করে। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টেকসই উন্নয়ন ধারণা। এই সম্পর্কে আপনাদের কি ভাবনা, সেটি আপনাদের কাছ থেকে শুনতে চাও। আপনারা টেকসই উন্নয়ন সম্পর্কে কি ভাবছেন? আপনারা জেনে থাকবেন 2000 সাল থেকে 2015 সাল পর্যন্ত মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল ছিল। সেটা কি হচ্ছে MDG, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। সেখানে কয়টি গোল নির্ধারণ করা ছিল? 8টি গোল নির্ধারণ করা হয়েছিল। এর পরবর্তীতে 16 থেকে 30 সাল, এই সময়ের ভিতরে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এসেছে। উন্নয়ন শব্দটি কিন্তু এসেছে 50 বছর পর্যন্ত উন্নয়ন নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু উন্নয়ন সম্পর্কে আলোচনা করতে গিয়ে উন্নয়নের যে ধারাবাহিকতা, উন্নয়ন নিয়ে অনেক বিতর্কিত হয়েছে, আলোচিত হয়েছে, সমালোচিত হয়েছে। ফলে কি হয়েছে, উন্নয়নের ডাইমেনশনটাও পরিবর্তন হয়েছে। একসময় বলছি ওনলি ডেভেলপমেন্ট, পরে একসময় বলেছি যে সে ডেভেলপমেন্টটা হবে হচ্ছে গুড গভর্নেন্সকে প্রায়োরিটি দিয়ে। এখন আবার বলছি যে সেই ডেভেলপমেন্টটা হবে ইতিবাচক পরিবর্তন হতে হবে এবং সেটি হবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তাহলে কি বলছি, সেটা হচ্ছে টেকসই উন্নয়ন ধারণাটা আমাদের এসেছে, সেটি হচ্ছে 2016 থেকে 30 সাল পর্যন্ত, এই 15 বছরের জন্য 17টি গোল নির্ধারণ করা হয়েছে। এই গোলগুলো উন্নয়নশীল, উন্নত, আধুনিক সকল দেশের জন্য আলাদা আলাদা করে বলে দেয়া আছে যে এই গোলগুলো অ্যাচিভ করতে হবে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য এই গোলটি নির্ধারণ করা হয়েছে। 17টি গোলের মধ্যে কিন্তু শিক্ষা একটি গোল, দারিদ্রতা একটি গোল, ক্ষুধা একটি গোল, জলবায়ু একটি গোল, এরকম কিন্তু অনেকগুলো গোল রয়েছে। আমরা উন্নয়নের এই টেকসই ধারণা সম্পর্কে কি বুঝি সে সম্পর্কে আমরা স্লাইডে যে বিষয় আলোচনা করেছি সেটি একটু মনোযোগ দিয়ে শুনি, তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। উন্নয়ন কার্যক্রম এমন এক ধারণাকে কেন্দ্র করে করা হবে যে মানুষের উন্নয়ন চাহিদা মিটবে ঠিকই, কিন্তু সম্পদ নিঃশেষ হয়ে যাবে না। বাহ, কি চমৎকার কথা না! সম্পদ নিঃশেষ হয়ে যাবে না, অথবা প্রাকৃতিক সম্পদের, আমাদের আর 10 মিনিট সময় আছে, প্রাকৃতিক সম্পদের উপরে এর প্রভাব পড়বে না। অর্থাৎ কি হচ্ছে, প্রাকৃতিক সম্পদের ক্ষতি হবে না, সর্বোপরি সমস্ত জীব জগতের মধ্যে একটি সমতা ও বৈচিত্র্য রক্ষা হবে।
1987 সালে পরিবেশ ও উন্নয়নের উপর বিশ্ব কমিশন ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট প্রদত্ত সংজ্ঞায় টেকসই উন্নয়ন সম্পর্কে বলা আছে। সেখানে বলেছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ইজ ডেভেলপমেন্ট দ্যাট মিট নিডস অফ present generation without compromising the ability of future generation to meet their own needs। অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর ব্যবস্থা অক্ষুণ্ণ রেখে বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর জন্য যে উন্নয়ন, তাই হচ্ছে টেকসই উন্নয়ন। কি হচ্ছে? ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে বাঁচবে, তার চাহিদা কি হবে, সেটি আপনাকে বিবেচনা করে তারপর আপনার যে বর্তমান প্রজন্ম, আপনি, আমি, আমাদের যে বর্তমান প্রজন্ম, সেই প্রজন্ম উন্নয়ন করবে, সেটি হচ্ছে ডেভেলপমেন্ট, এবং সেই ডেভেলপমেন্ট হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। তাহলে ওয়ার্ল্ড ব্যাংক এই সম্পর্কে বলেছে যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ইজ দেয়ারফর ডেভেলপমেন্ট দ্যাট টেস্ট অ্যান্ড এনশিওর দ্যাট দ্য ইন্টারেস্ট অফ দ্য নিউ জেনারেশন আর সিকিউর। নিউ জেনারেশন কি হবে? সিকিউর থাকবে, এই ধরনের একটি ভাবনা সেখানে থাকবে। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে আমরা খেয়াল করছি, এখানে বলা আছে যে টেকসই উন্নয়নে লক্ষ্য, উদ্দেশ্য এবং কৌশল সেটি কি। টেকসই উন্নয়নে রাজনৈতিক, অর্থনৈতিক প্রবৃদ্ধি, পরিবেশগত প্রতিরোধ, কল্যাণ, ন্যায় বিচার। টাইমটা কেন এরকম শব্দ হচ্ছে আমি বুঝতে পারছি না। আচ্ছা, আমরা আলোচনা করে যাই। আর ন্যায় বিচার, প্রাকৃতিক সম্পদের কার্যকরী ব্যবহার, জনসংখ্যা স্থিতিকরণ, শিক্ষা, আন্তর্জাতিক সহযোগিতা। তাহলে যে টেকসই উন্নয়নের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা চিন্তা করতে হবে, পরিবেশগত প্রতিরোধ, কল্যাণ, ন্যায় বিচার, প্রাকৃতিক সম্পদের কার্যকরী ব্যবহার, জনসংখ্যা স্থিতিকরণ এবং শিক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতার কথা আমাদের চিন্তা করতে হবে। এই বিষয়ে আমাদের আলোচনা থাকবে। তো আমি যে বিষয়ে এখন আপনাদের সাথে কথা বলতে চাই সেটি হচ্ছে টেকসই উন্নয়ন ভাবনাটা নিয়ে আপনারা কি ভাবছেন। আপনারা আমাকে টেকসই উন্নয়ন সম্পর্কে বা সার্বিক আলোচনা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, সে নিয়ে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। স্যার, মানবিক উন্নয়নের সৃষ্টিশীলতা বলতে কি বুঝো? এই কোশ্চেনটার অ্যানসারটা একবার বুঝিয়ে দিলে ভালো হতো। আমি আলোচনা করছি। হ্যাঁ, বলুন, আবার বলুন। স্যার, মানবিক উন্নয়নের সৃষ্টিশীলতা বলতে কি বুঝো? এই কোশ্চেনটা। মানবিক উন্নয়নের সৃষ্টিশীলতা, আমরা যে কাজটি করব, প্রথমে আমাদের বিবেচনায় রাখতে হবে সেই উন্নয়নটা হচ্ছে মানবিক হতে হবে। অর্থাৎ আমাদের জীবন মান, স্বাস্থ্য, পরিষেবা এটার জন্য যেন হার্মফুল না হয়, এবং সেখানে সৃষ্টিশীলতা হচ্ছে সেখানে ক্রিয়েটিভ হওয়া দরকার। অর্থাৎ আপনি মনে করেন যে একটা উন্নয়ন কাজ করবেন, আপনি একটা পরিবর্তন করতে চান, কিংবা আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠান করলেন, এটা একটি মানবিক উন্নয়নের জন্য। সেই শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষার্থীদের আপনি পড়াবেন, যে শিশু শিক্ষা থেকে শুরু করে বয়স্ক শিক্ষা যাদেরই পড়াবেন, তাদের শিক্ষার ভিতরে আপনি মূল্যবোধের শিক্ষা দিলেন, ধর্মীয় শিক্ষা দিলেন, পাঠদান দিলেন, এবং সেখানে আপনি খেলাধুলার একটা পরিবেশ তৈরি করলেন, মনোরঞ্জন, মানে মানসিক বিকাশ, শারীরিক বিকাশ এবং জ্ঞানের বিকাশ, এই বিষয়গুলোকে সংযুক্ত করলেন। এগুলো করতে গিয়ে আপনি কিন্তু কাউকে হচ্ছে খেলাধুলা এক্সপার্ট হিসেবে তৈরি করতে পারেন, কাউকে পড়াশোনা বিষয়ভিত্তিক এক্সপার্ট হিসেবে তৈরি করতে পারেন। এমনিভাবে যে পরিবর্তনটা আপনি এনেছেন যা অন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিফারেন্ট, সেটি আপনার সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। তাহলে কোথায় করছেন? মানবিক উন্নয়নের জন্য। কোন প্রতিষ্ঠান? শিক্ষা প্রতিষ্ঠানে। বিষয়টা বুঝতে পেরেছেন? এরকম। আচ্ছা, এরপরে আর কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম স্যার, আমি খাদিজা আক্তার মিম। আমার প্রশ্নটা ছিল, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন জনসাধারণের সক্ষমতা বিকাশই উন্নয়ন। যদি বুঝিয়ে দিতেন। জনসংখ্যা যে সক্ষমতা অর্জন, আমি যে স্লাইডে আলোচনা করেছিলাম সেটি আমি বলি যে জনসংখ্যার যে সক্ষমতা বিকাশ সেটি হচ্ছে উন্নয়ন। আচ্ছা, আমরা তো পাবলিক, তাই না? জনগণ ইনকাম করে,
তো ইনকাম যে করে আপনি চিন্তা করে দেখেন, একসময় কি আমরা চিন্তা করেছি যে শুধু মোবাইল নিয়ে একজন বসে থাকবে, ফ্লেক্সি লোড করবে, সেখান দিয়ে তার ইনকাম হবে? এটা আমরা একসময় চিন্তা করি নাই। আমরা কম্পিউটারের দোকানে গেলে এখন অনলাইনে আবেদন করি, অনলাইন বিভিন্ন লোক অনলাইনে যে আবেদন করে সেই জন্য যে বসে আছে, শুধু একটা কম্পিউটার নিয়ে বসে আছে, ইনকাম করছে। আপনি যদি রাস্তায় হাঁটতে বের হন, আগে বাজারে যেতাম, কি নিয়ে বাজারে যেতাম? ব্যাগ নিয়ে বাজারে যেতাম, আর এখন বাসার সামনে ভ্যানে করে আপনার খাবারটা চলে আসছে। আপনি বাসায় বসে যদি ফোন দেন, ফুড পান্ডা আপনার কাছে খাবারটা এনে দিচ্ছে। এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা হয়েছে। তো এই পরিবর্তনটা হতে গিয়ে মডার্নাইজেশন হয়েছে, আমাদের মোবিলাইজেশন হয়েছে। সেটি করতে গিয়ে কি হয়েছে? আমার সক্ষমতা বেড়েছে। আমার একটা লোক একটা গাড়ি কিনেছে, সেখানে সে সবজি মজুত করেছে, মহল্লায় মহল্লায় যাচ্ছে, সবজিটা বিক্রি করছে। আবার অ্যাপস তৈরি হয়েছে, উবারের মাধ্যমে আমি ট্রান্সপোর্টেশনের সুবিধা নিচ্ছি, খাবার ফুড পান্ডার সহযোগিতা নিচ্ছি। ইচ্ছা করলে আজকে লকডাউনের অবস্থায় আমি একটা বই যদি অর্ডার করি, ঢাকা থেকে আমার বাসায় বইটি পাঠিয়ে দিবে। আমি যদি অনলাইনে কোনো একটা পোশাক অর্ডার করতে চাই, সেটিও করতে পারবে। জনগণ দক্ষ হয়েছে। তো এই যে দক্ষ জনগণ, তাদের যে সক্ষমতা তৈরি হয়েছে, তার ফলে কি হয়েছে? ফিন্যান্স মোবিলাইজেশন হয়েছে। ফিন্যান্স মোবিলাইজেশনের ফলে কি? তার ক্যাপিটাল এসছে, টাকা এসছে। টাকা আসার ফলে কি হয়েছে? আমাদের দেশে উন্নয়ন কাঠামোতে এই যে অর্থনৈতিকভাবে যে মন্দা, সেটি তো আর থাকছে না, আস্তে আস্তে করে ইমপ্রুভ হচ্ছে। অর্থাৎ কি, আমার যদি জনগণ যদি দক্ষ হয় এবং যদি কর্মী হয়ে ওঠে, তখন কি হয়? সাধারণ মানুষ সক্ষমতা তৈরি হয়, এবং এই সক্ষমতার ফলে কি হয়? সে ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিসের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে এবং উন্নয়ন কার্যক্রমটা ত্বরান্বিত হতে পারে। এটি হচ্ছে জনগণের সক্ষমতা অর্জন, আর তার ফলেই যেটা হবে সেটা হচ্ছে উন্নয়ন হবে। এবং এই যে উন্নয়ন করতে গিয়ে কিন্তু শিক্ষিত হতে হবে, পরিবেশের কথা চিন্তা করে, অর্থনীতি, সমাজ এবং পরিবেশ এগুলোর কথা চিন্তা করে তারপর উন্নয়নটা করতে হবে। এটি একদম সহজ ব্যাপার না, কাঠামোগত ব্যাপার রয়েছে। এমনিভাবে জনগণ দক্ষ হয়ে উঠলেই তার কাছে সক্ষমতা তৈরি হয়, আর তখন উন্নয়নটা হয়। আর কোনো প্রশ্ন? ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। জি স্যার, আজকে আমরা যেহেতু উন্নয়ন কাঠামোর উপর আলোচনা চলতেছে স্যার, এখানে আমরা আজকে উন্নয়ন কাঠামোতে যে আমরা উন্নয়ন করার কথা খুব বলছি, সংক্ষেপে প্রশ্নটা করুন। কিন্তু জি জি, এখানে আমরা আজকে দেখতে পাই যে মাথাপিছু আয়ের কথা স্যার আপনি বলছিলেন। আমাদের বাংলাদেশে যেহেতু 70% গ্রামীণ জনগণ, এখন যেহেতু কৃষিভিত্তিক সমাজ, স্যার এখানে আমার প্রশ্ন হলো যে কৃষিভিত্তিক সমাজে উন্নত যন্ত্রপাতি দরকার, উন্নত যেহেতু কৃষি সমাজ, এই কৃষি প্রশ্ন সমাজে করতে হয় এক কথায়, 1 মিনিট সময় আছে, আপনার উত্তরটা কি দিব বলেন আপনি? হ্যাঁ, দ্রুত। এখন এখানে স্যার আমাদের এই যে উন্নত কৃষি ক্ষেত্রে কি উন্নয়নের যে ধারাবাহিকতা কি আরো অব্যাহত রাখার দরকার কিনা? অবশ্যই। শুনেন, আমাদের অর্থনীতির মূল কাঠামোটাই হচ্ছে কৃষিভিত্তিক। কাজে কৃষিভিত্তিক অর্থনীতিতে আপনি যদি চায়নার কথা বলেন, সেখানে তো হিউজ পপুলেশন, সেখানে সয়েলও আছে, সেখানে মানুষের উচ্চতা কম। আমি একটা গল্প দিয়ে শেষ করি। সেখানে মানুষের উচ্চতা কম, মাটিতে কাজ করার কারণে তাদের উচ্চতা আরো ক্রমাগতভাবে হ্রাস হচ্ছে। তখন গবেষণা করে তারা ঠিক করলো যে কেন তাদের হাইট কমে যাচ্ছে। তখন দেখলো যে মাটিতে কাজ করার কারণে। তাহলে কি করতে হবে? এমন ভাবে জুতা তৈরি করতে হবে যেগুলো তাদের ভিতরে পাঞ্চিং করে, এবং তারা যাতে করে আরো এই যে ক্রমাগতভাবে যে শর্ট হয়ে যায় জেনারেশনের পর জেনারেশন, সেটি যাতে না হয়। তাহলে কি হলো? সেখানে তাদের পরবর্তী জেনারেশনের কথা চিন্তা করে শুধু এই পরিবর্তনটা এসেছে, এবং অবকাঠামোগত পরিবর্তন করেছে, কৃষি যন্ত্রে পরিবর্তন করেছে, সেচ ব্যবস্থায় পরিবর্তন করেছে। এমনি ভাবে কিন্তু আমাদের কিন্তু ব্যবস্থাপনা পরিবর্তন হয় নাই। কাজে আমাদের এই ব্যবস্থায় এই পরিবর্তনটা আনতে হবে। এগুলো যদি না আনা যায়, তাহলে কিন্তু আমাদের উন্নয়ন পরিকাঠামো কৃষিভিত্তিক হবে না। আর কৃষিভিত্তিক না হলে আমাদের উপায় নেই, কারণ আমাদের সম্পদ নেই, আমাদের জনসংখ্যা আছে। জনসংখ্যাকে আমি জনশক্তিতে পরিণত করে রপ্তানি করে আমরা মানে রেমিটেন্স থেকে পাচ্ছি, কিন্তু সেখান থেকে আমাদের উন্নয়নটা হচ্ছে না। যাই হোক, আজকে আলোচনা আমরা এখানেই শেষ করতে চাই। প্রিয় শিক্ষার্থী যারা আজকের পুরো আলোচনায় ছিলেন, তাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং পরবর্তী ক্লাসে আপনারা অংশগ্রহণ করবেন সেই জন্য আহ্বান জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে।